হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো, আমিও ভালো আছি। আমি মৌ চলে এলাম নতুন একটা ভিডিওর সাথে। বন্ধুরা, ইউটিউবে তো নাটক জমে উঠেছে, এপিসোডের পর এপিসোড চলেই আসছে। জানি না কণিকা কতটা নাটক করছে, তবে সোনা এবং সোনার মা যে পুরো একটা ডাহা নাটুকে মহিলা, এটা বুঝতে আর কারো বাকি থাকছে না। সত্যিই বলছি, থাকছে না। সোনার ভিডিও দেখলাম, আমি তো এটাই বুঝতে পারলাম না, সোনা যে ভিডিওটা করেছে আজকে, সেই ভিডিওটার মারফত সোনা কি কণিকা উজ্জ্বলকে থ্রেট করবার জন্য ভিডিও করছিল? বাপ রে বাপ, আগুন দিয়ে জ্বালিয়ে দিব, পুড়িয়ে দিব, মানে কি ধরনের অসভ্যতাপূর্ণ কথাবার্তা। তো চলো, সোনার ভিডিওটা নিয়েই কিছু কথাবার্তা বলবো। ভিডিওটা হয়তো একটু বড় হয়ে যাবে, তোমরা প্লিজ দরকারে 2x স্পিড বাড়িয়ে একটু ধৈর্য ধরে আমার কথাগুলো শুনো। তাহলে চলো ভিডিওর ভেতরে ঢোকা যাক। প্রথমেই কণিকাকে বলবো, কণিকা তুমি আইন প্রশাসনের সাহায্য নাও। তোমার ননদ অন ক্যামেরায় এসে বলছে হয় তাকে 5 লক্ষ টাকা দিতে হবে, নতুবা বাড়ির অংশ মানে জমির ভাগ দিতে হবে। সেইগুলো যদি সে না পায়, সে একদম গোটা বাড়ি ঘরে আগুন জ্বালিয়ে দেবে। আবার অন ক্যামেরায় সে বলছে যে তোরা তো আমার ভিডিওটা দেখবি, তাহলে বুঝে দেখ। মানে সে রীতিমতো তোমাদেরকে থ্রেট করছে। কণিকা, এটা বোঝো। আমার মনে হয় তোমাদের উচিত পুলিশ প্রশাসনকে একবার বিষয়টা জানিয়ে রাখা, আর পাশাপাশি উচিত তোমার ননদকে একটা ভালো সাইকিয়াট্রিক ডাক্তার দেখানো। সত্যি তোমার ননদের মানসিক অবস্থা ঠিক নেই। কোনো সুস্থ মানুষ এইভাবে না অন ক্যামেরায় কথাগুলো বলতেই পারে না। তোমার ননদের তো কোনো মতের স্থিরতা নেই। এই বলছে তাকে 5 লক্ষ টাকা দিতে হবে, আবার এই বলছে না হয় জমির ভাগ দিতে হবে, আবার এই বলছে। দর্শকদের উদ্দেশ্যে তোমরা কি ভাবছো বন্ধুরা? আমি কি একেবারে লেখাপড়া করে নিতে চেয়েছি? আমি জাস্ট থাকতে চেয়েছি। ওর তো কোনো কথার সাথে কোনো কথার মিল নেই। উপরন্ত বলছে এইগুলো কিছু না পেলে আমি জ্বালিয়ে পুড়িয়ে খাক করে দেব। আমি নিজে যখন জ্বলছি, আমি কাউকে শান্তিতে থাকতে দেব না। মানে কতটা ও ডিসব্যালেন্স পরিস্থিতিতে রয়েছে মানসিক দিক থেকে, ওর কথাবার্তা শুনলেই তো সেটা বোঝা যাচ্ছে। কি বলো বন্ধুরা, আমি কি কিছু ভুল বললাম? কণিকা, দেখো, তুমি নিজেই বললে যে তুমি নিজে বুঝতে পারছো না যে তোমার বাড়ির লোকজন এই যে তোমার সাথে এই ধরনের আচরণগুলো করছে, এগুলো কেন করছে? ওয়াইটিতে তোমাকে নিয়ে যেই ধরনের নোংরামো চলেছে, সেইগুলোর থেকে ইন্সপায়ার্ড হয়ে করছে, নাকি বাইরের মানুষজন কেউ বুদ্ধি দিচ্ছে? তো আমার মনে হয় কি, তোমার এইবার আইন প্রশাসনের সাহায্য নেওয়া দরকার। হ্যাঁ, অনেকেই হয়তো বলতে পারে যে নিজের বাড়ির লোকেদের প্রতি কি আর এইসব করা যায়? কেন করা যাবে না? কেন করা যাবে না? আমার যদি লাইফ রিস্কের মতন জায়গা তৈরি হয়, আমার বাড়ির যত কাছের মানুষই হোক আর যেই হোক, সে যদি আমাকে মানে অ্যাটেম্প টু মার্ডারের মতন হুমকি দেয়, জ্বালিয়ে দিব, পুড়িয়ে দিব, এই সমস্ত কথা বলে, তাহলে কেন আমি আইন প্রশাসনের দ্বারস্থ হতে পারবো না? তাই না? তো কণিকাকে বলবো, তুমি আর এক মুহূর্ত সময় নষ্ট না করে তোমার সংসারে যাই বিষয়বস্তুটা চলছে না কেন, তুমি তোমার লোকাল থানায় জানাও। আর পাশাপাশি তোমার যে বড় ননদ আছে তাকেও বিষয়টা জানাও, এবং তোমার যে ভাসুর রয়েছে তাকেও বিষয়টা জানাও। তাদেরকেও সামনে নিয়ে এসো। ঠিক উজ্জ্বল যেমন সামনে এসে কথা বলেছিল, তাদেরকেও সামনে নিয়ে এসে তোমরা বসে আলাপ আলোচনা করো, করে একটা সলিউশনে আসো। এইভাবে তো চলতে পারে না, এইভাবে একদমই চলতে পারে না। তো এই কথাগুলো আমার মনে হলো কণিকাকে বলার দরকার রয়েছে, সেই জন্য বললাম। কণিকার ভিডিওটা দেখে আরো কিছু কথা বলবো কণিকার জন্য, সেটা না হয় পরেই বলছি। এবার আসি সোনার ভিডিওটাতে। উরি বাপ রে বাপ, সোনার অসভ্যতা দিনকে দিন মানে মাত্রা ছাড়িয়ে যাচ্ছে। সোনার বক্তব্য, ওর এই সমস্ত ঝগড়াঝাটি পছন্দ নয়, ও এইগুলো থেকে শতহস্ত দূরে থাকতে চায়, কিন্তু কি করবে? ওর পরিস্থিতি, ওর এই সমস্ত কথা বলতে গিয়ে আজকের দিনে এসে ওর চোখ থেকে একেবারে জল পড়ে যাচ্ছে। ওর জীবনটাই নাকি পুরো বেরিয়ে যাচ্ছে, এইরকম ফিল করছে সোনা। আহারে সোনা গো, আমার কি কষ্ট। ওর কি ডিম্যান্ড? নাকি ওকে 5 লক্ষ টাকা দিতে হবে, আর না হয় জমির ভাগ দিতে হবে। পরক্ষণেই আবার বলছে, তোমরা কি ভাবছো বন্ধুরা, আমি কি পুরো জমি জায়গা সম্পূর্ণ কিছু চাইছি? না, তা তো চাইনি। আমার পরিস্থিতি এখন এই রকম, আমি কোথায় যাব? আমি কোনোদিনও এইগুলো আশা করিনি যে ওদের টাকায় বসে খাবো, থাকবো। আরে তুই এখন কি করছিস তাহলে? তোর এখনকার ডিমান্ডটাই তো সেই রকম। তোকে তো কণিকা বলেছিল যে তুই নিচের তলায় থাক, থেকে তুই তোর নিজের মতো করে কমে খা। ইভেন কালকের ভিডিওতেও উজ্জ্বল বলেছিল, তাই না? কিন্তু তোর বক্তব্য কি? তুই ইনকাম করে খাবি না। তুই পরিষ্কার উজ্জ্বলকে বলে দিলি যে আমার আয় কোথায়, বলেছিলিস না? আরে চেষ্টা কর, তোর তো ইউটিউব চ্যানেল আছে, চেষ্টা করে ইউটিউবটার থেকে ইনকাম করে খা। তুই তোর মা এবং মেয়েকে দেখে রাখ। এতদিন তো কণিকা করলো, এবার তুই না হয় কর। সেইটা না করে 14 বার একই কথা বলে যাচ্ছিস, আমার পরিস্থিতি এইরকম, আমার পরিস্থিতি এইরকম। আরো একটা অসহ্যকর কথা, আমি রান্না করে খেতে পারবো না। উরি বাপরে, কোন একেবারে পটের বিবি এসেছেন রে, উনি রান্না করে খেতে পারবেন না। আর পরিস্থিতি খারাপ কোন দিক দিয়ে বলিস তুই এই কথাগুলো? তো শ্বশুরবাড়ির অবস্থা তো তেমনও একটা খারাপ বলে মনে হয় না। এই যে রিসেন্টলি জমি জায়গা
কিনলি, ওইগুলোর কি হলো রে? ওইগুলোর কি হলো? তারপরে দেখলাম ভিত পুজো করলি, ও এখন ওই জমির ওপর বাড়ি করতে হবে, তোর পয়সা কোথা থেকে আসবে? সেই জন্য খানিকটা যদি ভাইয়ের বউয়ের ঘাড় ভেঙে যদি নেওয়া যায়, এই চিন্তাধারা নিয়েই কি বাপের বাড়ি এসে উঠেছিস? এখন তো তাই মনে হচ্ছে। একেবারে ঠিক কথা বলেছিস যে তোর মেন্টালিটিটাই ভালো না। ভাত রান্না করতে গেলে ভাত পুড়ে যেতে পারে। তুই যে পড়াশোনা শিখিসনি না, সেটা বোঝা যায় তোর কথাবার্তায়, বুঝলি তো? তোর মেন্টাল পরিস্থিতি খারাপ হওয়ার জন্য তোর ভাত রান্না খারাপ হতেই পারে, কিন্তু মেন্টালিটি খারাপ এই কথাটা আমরা কোথায় ইউজ করি জানিস তো? যে ভেতর ভেতর শুট হয়, শয়তান হয়। দেখ, ওপরওয়ালা না তোর মুখ দিয়ে তোর অজান্তেই এই কথাটা দর্শকদের সামনে বলিয়ে ছাড়লো তোকে দিয়ে, যে তোর মেন্টালিটিটাই ভালো নয়। বুঝতে পেরেছিস? শোন, তোর মেন্টাল হেলথ যদি ঠিক না থাকে, তার দরুন তোর ভাত পুড়লেও পুড়তে পারে, কিন্তু তুই তো নিজেই বলে দিলি তোর মেন্টালিটিটাই ভালো নয়। মেন্টালিটি ভালো না থাকলে না তার জন্য ভাত পড়ে না রে, তার জন্যে সংসার পড়ে, তার জন্যে সম্পর্কগুলো পড়ে। ঠিক যেভাবে তুই তোর বদ খারাপ মেন্টালিটি নিয়ে কণিকাকে জ্বালাচ্ছিস, আশা করি তুই না বুঝতে পারলেও ভিউয়ার্স বন্ধুরা ঠিকই বুঝতে পারবে আমি কি বলতে চাইছি। তুই নিজেই বললি যে তুই কি করবি না করবি তুই নিজেই বুঝে উঠতে পারছিস না। তোর মনে হচ্ছে যে বাড়ি ঘর ছেড়ে একেবারে তুই কোথাও গিয়ে বসে থাকবি চুপচাপ একা একা। স্বাভাবিক ব্যাপার, স্বাভাবিক ব্যাপার, এরকমটা হবে তো, কারণ তুই তো সুস্থ নোস, তুই অসুস্থ তো। তুই আগে তোর একটা মানসিক চিকিৎসা করা, সোনাকে বলছি চিকিৎসা করা। তুই কত বড় মেন্টাল তুই নিজে চিন্তা করে দেখ। তুই কি বলছিস যে আমি তো সবাইকেই বলছি হয় আমাকে 5 লক্ষ টাকা দিয়ে দিক, আর না হলে জমির ভাগ দিক। যদি জমির ভাগ নাও দেয় 5 লক্ষ টাকাটা দিলে আমি আমার মতো চলে যেতে পারি। এই 5 লক্ষ টাকা দেওয়ার দায়ভারটা তো না উজ্জ্বলের, না তোর দিদির, না তোর দাদার, কারো না তো। এই 5 লক্ষ টাকাটা চাইতে গেলে তুই তোর মায়ের কাছে চা। বুঝতে পেরেছিস? এই ক্ষেত্রে তোর ভাই বোনেরা কে কি করবে, তাই না? আরো একটা জিনিস আমার মাথায় ঢুকছে না, সর্বক্ষণ হয় 5 লক্ষ টাকা দে, না হলে জমির ভাগ দে। এই কথাগুলো শুধু তুই কণিকা আর উজ্জ্বলকেই বলছিস কেন? তোর তো আরেকটা দাদা রয়েছে, দিদি রয়েছে, তাদেরকেও গিয়ে বল। তাদেরকে তো কই বলতেই শুনছি না। সারাক্ষণ দেখতে পাচ্ছি কণিকা আর উজ্জ্বলকে অতিষ্ঠ করে মারছিস। আর গতকালকের ভিডিওতে উজ্জ্বল তো পরিষ্কার বলেই দিল যে আগে তুই দেখ যে তোর বাপের আদৌ কত লক্ষ টাকা ব্যাংকে জমানো ছিল, যেখান থেকে তোকে না দিয়ে তোর বাকি 3 ভাই বোনকে দিয়েছে। যেই ভাগটা তুই পাসনি, তুই কাগজে কলমে লেখাপড়া করে সকলের সামনে বস। ঠিকই তো বলেছে, ঠিকই তো বলেছে উজ্জ্বল। তাহলে সেইগুলো কর, সেইগুলো না করে শুধু উজ্জ্বল কণিকার উপর প্রেসার দিলে তো হবে না, তাই না? তারপরে তুই কি বলছিস এইবারে তুই ভাগ নিয়েই ছাড়বি। অ্যাকচুয়ালি বল না, এটাই তোর মন উদ্দেশ্যটা ছিল, এটাই তোর মন উদ্দেশ্যটা ছিল। এটা স্বীকার করলি যে আজকের ভিডিওটাতে, শুনেও ভালো লাগলো, বুঝলি তো? বহুত দিন তোর নাটক দেখে যাচ্ছি। আচ্ছা, তারপরে তুই বলছিস ওরা মানে কণিকার কথা বলছিস, কণিকা রান্না করে তোদের যদি নাও দেয় তবুও তোরা ওইখান থেকেই খাবি। কণিকা যদি নাও বলে তবুও তোরা খাবি। আবার পরক্ষণেই বলছি তো এত জোর গলায় যে রান্না করলে পরে আমরা ওখানে খাবো, কিন্তু ঝগড়ার পর না আমরা আর খেতে পারি না। তাহলে তুই নিজে বুঝে দেখ তোর মানসিক অবস্থাটা কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে। তোর তো কোনো কথারই ঠিক নেই, একদম মানে ভ্যালুলেস কথাবার্তা। তুই এখন এক রকমের কথা বলছিস, 2 মিনিট বাদে আরেক রকমের কথা বলছিস। তুই কি করে আশা করিস যে তোকে দেখে ভিউয়ার্সরা কষ্ট পাবে? না তো, কেন পেতে যাবে? কারণ কষ্ট কার প্রতি পাওয়া যায়? যাকে মানুষ অথেন্টিক দেখে, যে না সত্যি এর এই সমস্যা হচ্ছে। তোকে দেখে কষ্ট পাওয়ার মতো কিছু নেই তো। তোকে দেখে মানুষ বিরক্ত বোধ করছে, এখন জাস্ট অসহ্য বোধ করছে তোকে। বুঝতে পেরেছিস? কষ্ট পাওয়ার কোনো প্রশ্নই অ্যারাইজ করে না। যাক, তুই নিজেই তাহলে স্বীকার করে নিলি যে তুই কখন কি বলিস আর কি করিস তোর নিজেরই ঠিক থাকে না। বন্ধুরা, তোমরা আশা করি শুনে নিয়েছো সোনার কথাটা। ও কিন্তু নিজেই বলে দিয়েছে যে ও কখন কি বলে, কখন কি করে, ওর কোনো কিছুরই ঠিক নেই। তাহলে এর কথায় কি ভরসা করবে বলো তো? রক্তের সম্পর্ক বেইমানি করে। যখন যার কাছে টাকা থাকে তখন সে আর নিচের দিকের মানুষগুলোকে চিনতেই পারে না। যার জন্য যত বেশি করা হয়, প্রয়োজন ফুরিয়ে গেলে সে আর ফিরে তাকায় না। এইগুলো অনেক জ্ঞানের কথা বললি তুই। যেমন এই কথাগুলো বললি তেমন এই প্রত্যেকটা কথা কিন্তু কণিকার ক্ষেত্রেও খাটে সোনা, এটা মাথায় রাখবি, একদম ভুলে যাবি না। তারপরে তুই কি বলছিস সোনা? তুই বললি যে এখন আমার তো ভাগ চাই চাই, আমি এখন নিঃস্ব। সত্যি তুই নিঃস্ব? তাহলে তুই তোর শ্বশুর বাড়ির সঙ্গে সমস্ত সম্পর্ক চুকাচ্ছিস না কেন? তুই তোর হাজবেন্ডকে ডিভোর্স দিচ্ছিস না কেন? কেন দিচ্ছিস না? তাহলে বলতে পারতিস যে শ্বশুর বাড়ির সাথে সমস্ত পাঠ তুই চুকিয়ে দিয়েছিস, এবার তুই নিঃস্ব, তোর আর কিচ্ছু নেই। তা তো নয়, তা তো নয়। শ্বশুর বাড়ির সাথে তো এখনো তোর সম্পর্ক রয়েছে, এখনো তো তোর স্বামীর সাথে তোর ডিভোর্স হয়নি। তাহলে নিজেকে নিঃস্ব বলে ঘোষণা করছিস? তোর কথাবার্তা শুনে এবং তোর চাল চলনগুলো দেখে কি মনে হচ্ছে জানিস তো? এটাই মনে হচ্ছে যে তুমি গাছেরও খাবে আবার তলারও কুড়োবে। মানে শ্বশুর বাড়ির দিকের সম্পত্তিও একদম ইনট্যাক্ট রাখবে, আবার বাপের বাড়ির দিক থেকেও হাতাবে। লজ্জা করে না? নির্লজ্জ বেহায়া মেয়ে একটা। এরপর তুই কি বলছিস যে তোর 5 লক্ষ টাকা চাই, মানে চাই, ওদের দিতে হবে মানে দিতে হবে। এই 5 লক্ষ টাকাটা কে দেবে? নিশ্চয়ই উজ্জ্বল কণিকা একার দায়ভার নয় তোকে এই 5 লক্ষ টাকাটা দেওয়ার, তাই না? এই টাকাটা যদি চাইতেই হয় তুই তোর মায়ের কাছে চা, আর নতুবা তোর বাকি ভাই বোনেদের
কে নিয়ে মাকে নিয়ে এক জায়গায় বসে একটা সমাধানে আয়। আশ্চর্য ডিম্যান্ড যে 5 লক্ষ টাকা দিয়ে দিক, আমি চলে যাব কোথাও, এরপরে যদি ওরা আর সম্পর্ক না রাখে না রাখবে, বাবা তোর কিছু যায় আসে না। আবার তুই ভিউয়ার্সদের বলছিস আমার চোখ মুখের অবস্থা দেখেছো? বিশ্বাস কর, কেউ তোর চোখ মুখ দেখতে যায় না, নাক কুটুনি কান কুটুনি, বুঝতে পেরেছিস? তুই এই নামেই পরিচিত গোটা ইউটিউবে। মনের মধ্যে শয়তানি যুক্ত জিলিপির প্যাচ থাকলে তাদের চোখ মুখের অবস্থা এই রকমই হয়। তুই আবার ভিউয়ার্সদের কি বোঝাতে আসছিস? ভিউয়ার্সরা প্রত্যেকেই বুঝে গেছে যে তুই কতটা বদমাইশি পনা করছিস। এরপরে সোনা, তুই আবার একটা ডাহা মিথ্যে কথা বললি। তোকে নাকি ওরা বাড়ি থেকে বেরিয়ে যেতে বলেছে। এই কখন বললো রে? তুই তারপরে বললি যে ওদের জন্য একটা সময় আমি কত করেছি, এটা কত কষ্টের, আমার ভাই আমাকে বাড়ি থেকে বেরিয়ে যেতে বলেছে। তোকে বাড়ি থেকে বেরিয়ে যেতে বলেনি, উজ্জ্বল বলেছে আমার ঘর থেকে বেরো, নিচে গিয়ে তোরা ঝগড়া কর। মিথ্যে মিথ্যে করে ভাইয়ের নামে এসে সোশ্যাল মিডিয়ায় দর্শকদের ভুল বোঝাতে লজ্জা করছে না দিদি হিসেবে? ছি, তুই যেমন করেছিস একদম ভুলে যাবি না। কণিকা উজ্জ্বলও কিন্তু তোর জন্য, তোর মেয়ের জন্য, বিশেষ করে তোর মেয়ের জন্য যথেষ্ট করেছে। শুধু তুই বা তোর মেয়ে কেন, গোটা পরিবারটার জন্য যথেষ্ট করেছে। আর এটা সাক্ষী কিন্তু ইউটিউব রয়েছে, বুঝতে পেরেছিস? দুমদাম এসে কথা বলে দিলেই তো হলো না। হ্যাঁ রে, কণিকা একেবারে দারুণ খারাপ, আর যত ভালো ইনোসেন্ট হচ্ছিস তুই। তাহলে চিন্তা করে দেখ, অন ক্যামেরা সোশ্যাল মিডিয়ায় বসে কণিকার পিন্ডি চটকাচ্ছিস, আবার আশা করিস যে কণিকা রেঁধে বেড়ে দেবে আর তুই সেটা গিয়ে গিলবি, মানে তোকে ওরা গেলাবে। আশ্চর্য না? ছি 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 ছি, একটা দিদি হয়ে ভাইয়ের বউয়ের নামে এত নোংরা নোংরা কথা সোশ্যাল মিডিয়ায় বসে বলতে লজ্জা করছে না? তোদের এই পারিবারিক কেচ্ছাটা সোশ্যাল মিডিয়ায় তো তুই প্রথম এনেছিস, কণিকা তো আনেনি। উজ্জ্বল একদম পারফেক্ট কথা বলেছে, যা হচ্ছিল ভেতরে হচ্ছিল, সংসারের ভেতরে হচ্ছিল, বাড়ির ভেতরে হচ্ছিল। অন ক্যামেরায় আনার কি দরকার ছিল? সোশ্যাল করার কি দরকার ছিল? তুই কিন্তু তখন কোনো উত্তর করতে পারিসনি, বুঝতে পেরেছিস? কণিকা যা ভিডিও করেছে তোর ভিডিও করার পরে করেছে, পরে করেছে। সত্যি কথাই, তুমি দিনের পর দিন ক্যামেরা খুলে ওকে বলবে আর কণিকা চুপচাপ হজম করে নেবে, সেটা তো হয় না। লজ্জা করছে না অন ক্যামেরায় ভাই সম্পর্কে এই ধরনের কথা বলতে, বা ভাইয়ের বউ সম্পর্কে এই ধরনের কথা বলতে, যে দেখো ভাইয়ের মাথায় বিষ ঢালছে আমার ভাইয়ের বউ, তো ভাই কোথায় বিষটাকে প্রয়োগ করবে আমার উপর প্রয়োগ করছে। একটুকু লজ্জা করছে না এই কথাগুলো বলতে? তাহলে আমরাও কি ধরে নেব যে তোর মাথায় তোর বর যথেষ্ট পরিমাণ বিষ ঢেলে তোকে সম্পত্তি হাতানোর জন্য তোর বাপের বাড়িতে পাঠিয়েছে? না হলে তো তুই যেইভাবে তোর শ্বশুর বাড়ির কথা বলছিস যে তুই আর টিকে থাকতে পারছিস না, তোর স্বামী খারাপ, তুই তো তাহলে ডিভোর্স দিয়ে দিতিস। ও, তুমি ডিভোর্সও দেবে না, তুমি বাপের বাড়িতে এসে ভাগও নেবে, তুমি ভাইয়ের বউয়ের ইনকামে খাবে, তুমি গতর খাটিয়ে রান্নাও করবে না, মানে কি আশ্চর্য তো! মানে এই গাছেরও খাবে তলারও কুড়োবে। তাই এইখানে তো মনে হচ্ছে বিষটা তোর মাথায় তোর বর মনে হয় ঢুকিয়ে দিয়েছে খুব ভালো করে। আর যেই বিষটা তুই উগড়াচ্ছিস তোর বাপের বাড়িতে এসে কণিকা উজ্জ্বলের ওপরে। হ্যাঁ রে, তোর এই কথাটা বলতে লজ্জা করলো না রে সোনা? বা তোর ঠোঁট কাঁপলো না যে কণিকা তোর মেয়েকে শুধুমাত্র নিজেদের স্বার্থের জন্য নিয়ে এসেছিল? এই কথাটা বলতে তোর একবারও মনে হলো না? শোন, ধরে নিলাম চল স্বার্থের জন্য এনেছে, আমরাও তো বহু ভিডিওতে দেখেছি কোয়েল ক্যামেরা ধরে দিত, এক আধ দিন দেখতাম কোয়েল সকালের চা করতো, এর বাড়তি কিন্তু কিচ্ছু কোয়েলকে দিয়ে কণিকা করাতো না। বরং এটা দেখতে পেয়েছি কোয়েলের জামা কাপড় কণিকা ধুয়ে দিত, কোয়েলকে টাইম টু টাইম স্কুলে পাঠানো, খেতে দেওয়া, সবকিছু কণিকা করতো। ইভেন আয়ুষ্মিতার জন্য যা খাবার দাবার রাখতো কোয়েলের জন্যও সেইগুলোই রাখতো, কোনো কমা বাড়া কিছু করতো না। তাহলে বরং কণিকা তো একটা উপযুক্ত মামি নয়, মায়ের মতন ভূমিকা পালন করেছে। লজ্জা করছে না এই কথাগুলো বলতে তোর? সত্যি, যদিও কণিকার ভিডিও থেকে জানতে পারলাম যে কোয়েলকে এই বাড়িতে এনেছিল কণিকার শাশুড়ি। আবার তোর ভিডিও মানে সোনার ভিডিও থেকে জানতে পারছি যেখানটাতে সোনার মাও বললো যে সে নাকি আনেনি, কণিকারাই নিয়ে এসছে। যদি তাই হয়, কণিকা যদি নিয়েও এসে থাকে, তার পারভারিশ তো করছিল, তাকে তো সুন্দরভাবে বড় করে তুলেছিল একদম মাতৃ স্নেহে, যার জন্য কণিকা টিল ডেট পর্যন্ত কিন্তু বলে যায় যে আমাদের এইসবের মধ্যে কোয়েলের কথাটা আর নাই বা আনলাম। তাহলে এত অকৃতজ্ঞ বেইমান তোরা হোস কি করে? হোস কি করে? এখন তো মনে হচ্ছে কণিকা তোদের জন্য যা যা করেছে তোরা পুরো গুলে মেরে দিয়েছিস। বলতে বাধ্য হচ্ছি কথাগুলো। তুই আর না মুখ নাড়িয়ে কথা বলিস না। আমাদের কাছেও কিছু কিছু খবর আছে, কিন্তু ওইগুলো বলবো না। কেন বলতো? যেহেতু ভিডিওতে তো দেখতে পাইনি, বলবো না। কণিকা যদি তোর মেয়েকে নিয়েও এসে থাকে না, বেশ করেছে, তার পেছনে অনেক নানা রকম ব্যাপার বিষয় ছিল আছে। যাই হোক, সেগুলো কতটা সত্যি ছিল কতটা মিথ্যা ছিল তা তো আমি জানি না, তবে অনেক কিছু কিন্তু শুনেছি। সুতরাং লেজ উঁচিয়ে নাক উঁচিয়ে এই ধরনের কথাগুলো অকৃতজ্ঞের মতো বলিস না ভিউয়ার্সদের সামনে। এতে কণিকা ছোট হবে না, ছোট হচ্ছিস তুই নিজে। তারপরে দেখ, তুই বললি না যে তুই নিঃস্বার্থভাবে সবাইকে ভালোবাসিস, সবাইকে আপন করে নিস, সেই জন্যই তোর জীবনে এত কষ্ট।
একেবারে সেম টু সেম কণিকারও তাই দশা রে। ও নিঃস্বার্থভাবে তোর মেয়েকে আপন করে নিয়েছিল, যার জন্যই তোর মেয়ের জন্য বিয়ের নেকলেস অব্দি তৈরি করে ফেলেছিল। দেখেছিস আশা করি কণিকার ভিডিওতে, তাই না? যেটা নিয়ে প্রচুর কন্ট্রোভার্সি হয়েছিল। কণিকা কিন্তু প্রমাণ দেখিয়ে দিয়েছিল যে ওটা হলমার্কের গয়না, ওই জন্যে কণিকা বেশি করেছে। আজকে ওর কপালটাতে দেখ, তুই এসে কিরম বাস দিচ্ছিস, আছলা বাসগুলো কণিকার জায়গা মতো ঢোকাচ্ছিস। মানুষ চেনা তুই আর বলিস না, অন্তত মানুষ চেনার বিষয়ে তোকে দেখে মানুষ বুঝতে পারছে মানুষ চেনা কাকে বলে। আজকে তোকে বল, তোর দিদিকে বল, গোটা ইউটিউবের লোক না ভালোবাসতো কেন জানিস? কণিকার ননদ হিসেবে তোদের বন্ডিংটাকে সবাই খুব সুন্দর একটা চোখে দেখতো। আজকে তো তোদের কঙ্কাল সার বন্ডিং গুলো সব ফুটে ফুটে উঠছে ইউটিউবের প্ল্যাটফর্মে, আবার বড় বড় বাতেলা মারতে বসেছিস। তুই যে দর্শকদের বোঝাবার চেষ্টা করলি না যে কণিকার ভেতরে কূটনৈতিক বুদ্ধিতে ভরা, যেটা এখন ফুটে ফুটে বেরোচ্ছে, আরে না রে, ছাড় তো, ফালতু কেন ভাট বকিস? দর্শকরা বুঝতে পারছে কার ভেতরে কূটনৈতিক বুদ্ধিতে ভরা। কূটনৈতিক বুদ্ধিতে ভরা কণিকা নয়, তুই নিজে। কারণ তুই মেন্টাল ভাবে ডিসব্যালেন্স। তুই কখন কি বলছিস, কখন কি করছিস তুই নিজেও জানিস না, কিন্তু বদমাইশি পনা বুদ্ধিতে তুই এক্সপার্ট। ওই যে একটা কথাই আছে না, যাতে মাতাল তালে ঠিক, তুই হচ্ছিস অনেকটা এইরকম। তবুও বলবো এটা ওয়ান কাইন্ড অফ মেন্টাল ডিজিজ। তুই ডাক্তার দেখা, বাড়িতে বসে রয়েছিস, কোনো কাজকর্ম নেই। আর কথায় আছে না, অলস মস্তিষ্ক শয়তানের বাসা। তোর বর্তমানে পরিস্থিতিটা এই হয়েছে। তোমরা চিন্তা করে দেখো বন্ধুরা, এই সোনা কতটা অসভ্য ছোট লোক একটা মেয়ে, সাথে তো মানসিক দিক থেকে অসুস্থ, না হলে সে এই ধরনের কথাবার্তা বলতেই পারে না। অন ক্যামেরায় কি বলছে উজ্জ্বল কণিকার উদ্দেশ্যে, হয় 5 লক্ষ টাকা দিবি, না হলে জমির ভাগ দিবি, না হলে কিন্তু আমি এতদিন মুখে তোদের এইভাবে জ্বালাতন করেছি, এরপরে কোন দিন দেখবি দাউ দাউ করে ঘর বাড়ি জ্বলছে। তোমরা ভাবতে পারো মার্ডার করার হুমকি দিচ্ছে ও অন ক্যামেরায় বসে। ওর যে কত বড় ক্রাইম করছে ওর কোনো ধারণা নেই। ওর ধারণা নেই যে অন ক্যামেরায় এইগুলো কথা বলা যায় না, কতটা অসভ্য। এরপরেও দেখো, আমি বললাম না সোনা হচ্ছে জাতে মাতাল তালে ঠিক, ও কথাটা কি বললো, যাই হয়ে যাক আমি কোনো কিছু ছাড়বও না, কোনো কিছু মানে স্যাক্রিফাইসও করবো না, আমি লড়ে আদায় করে নেবো, তাতে যাই হয়ে যাক আমার জিনিসটা তো হয়ে যাবে। মানে কি, ঝগড়া ঝাঁটি মার পিট করে ভাই ভাইয়ের বউকে আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে দিয়ে হলেও আমার আখেরটা তো আমি গুছিয়ে নিতে পারবো। এই অসভ্য জানোয়ার মেয়ে ছেলেটা আবার আশা করে কণিকা নাকি ওর জন্য রান্না করে ওর মুখের গোড়ায় তুলে খাবার দেবে। উজ্জ্বল ওকে বাড়ি থেকে বেরিয়ে যেতে বলবে না, না 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 না, ওকে বরণ ডালা দিয়ে বরণ করবে। আবারও মিথ্যার পর মিথ্যা। উজ্জ্বল একবারও বলেনি বন্ধুরা বাড়ি থেকে বেরিয়ে যাবার কথা। উজ্জ্বল বারংবারই বলেছে যে তোর মা তোকে বাড়িতে এনেছে, তুই থাক, তুই তোর মতো করে খা, কণিকার ইনকামে চলবে না। আর উজ্জ্বল কি বলেছে, যদি তোরা এই বাড়ির ভাগই নিস আমি আমার বউ মেয়ে নিয়ে আলাদা থাকবো, এই কথা বলেছে। ওকে বলেনি একবারও বাড়ির থেকে বেরিয়ে যা, তুই এই বাড়িতে থাকতে পারবি না। মিথ্যার পর মিথ্যা বলে ভিউয়ার্সদের ভুল বোঝাচ্ছে নিজের ভাই আর ভাইয়ের বউ সম্পর্কে। এতটা ছোট লোক একটা মেয়ে এটা। ও ভাবছে ওর ইনোসেন্ট মুখ নিয়ে ক্যামেরার সামনে এসে ও যা বোঝাবে দর্শকদেরকে, দর্শকরাও তাই বুঝবে। আরে না রে না, সেটা হওয়ার নয়। দর্শকদের এত বিসি ভাবিস না, তারাও সবটা বোঝে, সবটা বুঝতে পারছে। বুঝতে পেরেছিস? এরপরে তোমরা বন্ধুরা নিশ্চয়ই শুনেছো সোনা কি বললো, যে ফাঁকা জমিটা রয়েছে সেখান থেকে ওকে ভাগ দিতে হবে, সেই জায়গায় ও ঘরবাড়ি করে থাকবে। আরে এই ভাগটা দেওয়ার উজ্জ্বলকে, উজ্জ্বল তো কেউ না, দিতে গেলে ওর মাকে দিতে হবে। তো জানা তোর মায়ের কাছে গিয়ে এগুলো বোঝাপড়া কর। দিবারাত্র উজ্জ্বল কণিকাকে অতিষ্ঠ করে মারছিস কেন? তুই হচ্ছিস মিটমিটে শয়তান, বদমাস। তুই যেই কথাগুলো তোর ভাইয়ের বউ অর্থাৎ কণিকা সম্পর্কে বলছিলিস না, যে কণিকা তোর ভাইয়ের মাথায় বিষ ঢোকাচ্ছিল, সেই জন্য নাকি তোর ভাই তোকে বাড়ি ছেড়ে চলে যেতে বলেছে, এখন মনে হচ্ছে এইগুলো কিচ্ছু নয়, বিষ ঢুকিয়েছে তোর স্বামী তোর মাথায়, যে জমিটা কিনেছি, জমিটার উপরে তো বাড়ি করতে হবে, যাও বাপের বাড়ি গিয়ে এইরকম নাটক করো। ভাইয়ের বউয়ের তো বিরাট বড় একটা চ্যানেল, ভালোই ইনকাম পাতি করে রেখেছে, ওইখান থেকে যদি কিছু হাতিয়ে আনতে পারো, সেই জন্য এসে এই অত্যাচারগুলো তুই তোর বাপের বাড়িতে বসে করছিস। তা তোকে নিয়ে না কি যে বলবো, সত্যি বলার মতো ভাষা খুঁজে পাচ্ছি না। শুধু কণিকাকে এইটুকু বলবো, কণিকা তুমি আর এক মুহূর্ত দেরি করো না, আইন আদালত প্রশাসনের দ্বারস্থ হও। তোমার ননদ অন ক্যামেরায় বসে তোমাদেরকে যে মেরে ফেলার মতন হুমকি দিচ্ছে, এটা অ্যাটলিস্ট তুমি জানিয়ে রাখো। প্লাস তোমার ভাসুর, তোমার বড় ননদ যে আছে তাদেরকেও বিষয়টা জানাও, এইটুকু বলবো। এইবার আসি মাসিমার কথায়। উরি বাপরে, এরপরে দেখলাম মেয়ের বলা কথা শেষ হলো, মাসিমা এসে বসলেন। আর পরিষ্কার বোঝা যাচ্ছে বন্ধুরা, আমি প্রথমেই বললাম না, মাসিমাও মেয়েকে সম্পূর্ণভাবে মদত দিচ্ছেন। বাবা, মাসিমা কথা বলতে শুরু করেছেন কি করেননি, অমনি সোনা পাশ থেকে বলে দিচ্ছে যে আমি বাড়ি থেকে বেরিয়ে গিয়ে কি রেল লাইনে গলা দেবো। তো মাসিমা কি বললেন, রেল লাইনে কেন গলা দিবি, করে কমে খা, গায়ে গতরে খেটে খা। কিন্তু না, তার মেয়ে ওইসব তো করবে না। মানে একাধারে সে কণিকা উজ্জ্বলকে মার্ডার করে দেবার হুমকি দিচ্ছে, একাধারে ব্ল্যাকমেল করছে। মানে কতটা অসভ্য ছোট লোক একটা মেয়ে, সেটা বোঝা যাচ্ছে পরিষ্কার। এবার মাসিমার ব্যাপারে আসছি। মাসিমা, আপনি তো আপনার জামাই নিন্দা করতে বসে গেলেন। আপনি বললেন যে আপনার জামাই এমনভাবে আপনার মেয়ের কোমরে লাথি মেরেছিল যে সে আর এখন যে কিছু করে কম মেয়ে খাবে, মানে সেইটুকু নিয়েও
তার করে ওঠার ক্ষমতা নেই, মানে আপনার মেয়ের বললেন। তারপরে কি বললেন যে আপনার মেয়েকে ওরম কোমরে লাথি মেরেছিল বলে এখন আর পোল্ট্রির ফার্মে কাজ করতে পারে না। তার স্বামী তাকে বলছে, এই তুই আমার টাকায় খাবি না, এই না ওই না। তাহলে বুঝে দেখুন, যেখানে তার স্বামী বলে দিচ্ছে যে আমার টাকায় খাবি না, সেখানে ভাই ভাইয়ের বউ কি করে চিরটা কাল আপনার মেয়েকে বসিয়ে বসিয়ে খাওয়ায় বলুন তো? আপনি তো আপনার মেয়ের দিকে ঝোল টেনে পুরো কথা বলে গেলেন। শুনলাম তো আপনি কি বললেন, যে এতদিন ধরে যে মেয়েটা এই বাড়িতে আছে, জামাই একবার ফোন করে খোঁজও নেয় না। আপনারা কি আপনাদের জামাইকে ফোন করে ডেকেছেন যে যা হয়েছে হয়েছে, তুমি এসো সামনে বসে আমরা একটা আলাপ আলোচনা করি? আপনার মেয়েকেও বোঝান, জামাইকেও বোঝান, বুঝিয়ে তাকে তার শ্বশুর বাড়িতে পাঠানো করানো, এইগুলো আপনারা করেছেন? করেননি তো। আপনি আজকে বসে গেছেন আপনার মেয়ের ঝোল টেনে কথা বলে আপনার মেয়ে কতটা অসহায় সেটা ভিউয়ার্সদেরকে বোঝাবার জন্যে। আর সত্যি যদি আপনার মেয়ের প্রতি আপনার মেয়ের শ্বশুরবাড়ির লোকজন এত অত্যাচার করে থাকে, আপনার জামাই যদি আপনার মেয়ের ওপর এত অত্যাচার করে থাকে, এত ভালো মানসিকতা আপনাদেরকে দেখাতে কে বলেছিল? কেন তখন থানা পুলিশের দ্বারস্থ হননি? কেন হননি? আজকের দিনে এসে বলছেন কেন যে অনেক ছোট বয়সে বিয়ে দিয়ে দিয়েছিল তো ওর বাবা গিয়ে সম্বন্ধ দেখে এসেছিল, নানান রকম কথা বলছেন। কেন করেননি সময় থাকতে? সময়ের কাজ সময়ে যদি করতেন, তাহলে আজকের দিনে এসে আপনি যেই কথাগুলো বলছেন না, সেই কথাগুলো আপনার মুখে শোভা পেত। কিন্তু এখন জাস্ট শোভা পাচ্ছে না, আপনি নিজেকে অনেকটা নিচে নামিয়ে ফেলছেন ভিউয়ার্সদের চোখে। এরপরে দেখলাম আপনিও মাসিমা আনারির মতো বকছেন। বুঝতে পেরেছেন তো? আপনি না কণিকার ভিডিওটা হয়তো ভালো করে দেখেননি বা ভালো করে কণিকার কথাগুলো বোঝেননি। কণিকা কিন্তু একবারও বলেনি যে আপনি আপনার মেয়ে অর্থাৎ সোনাকে নিয়ে এসছেন, সেটা বলেনি। কণিকা বলেছিল কোয়েলকে আনার কথা, যে কোয়েলকে আপনি নিয়ে এসছেন। কিন্তু বোঝা গেল আপনার কথা শুনে যে লকডাউনের সময় কণিকাই বলেছিল যে তুই ফিরে যাস না, এখানেই থাক, এখানে থাকলে তোর পড়াশোনাটা হবে। তো খারাপ তো কিছু বলেনি, ভালো কথাই তো বলেছিল, তাই না? কণিকা একবারের জন্যও বলেনি যে আপনি আপনার মেয়ে অর্থাৎ সোনাকে বাড়িতে ডেকে এনেছেন। আগে ভালো করে কণিকার ভিডিওটা দেখুন, তারপরে ভাট বকতে বসুন। আপনিও এখন মাসিমা সেফ সাইড গেম খেলতে বসে গেছেন, কিন্তু এটা পরিষ্কার বোঝা যাচ্ছে। যেহেতু আপনার মেয়ে অর্থাৎ সোনা প্রতি কথায় আপনাকে বলে যে কেন ওরকম ঘরে ওরকম ছেলের সাথে আমার বিয়ে দিয়েছিলে, যার আয় ইনকাম নেই, যেখানে গিয়ে আমাকে এত অত্যাচার সহ্য করতে হচ্ছে। আপনি আজকের দিনে এসে বলেই ফেললেন যে বিয়ের পরের থেকেই, মানে সোনার বিয়ের 2-3 মাস পর থেকেই নাকি অন্যায় অত্যাচার শুরু হয়ে গিয়েছিল। আপনি কোথাও যেতেন না। কে যেত? না যেত মেসোমশাই। মেসোমশাই ছুটে ছুটে যেত, গিয়ে মিউচুয়াল করতো। কেন তখন যাননি? পুলিশ প্রশাসনের দ্বারস্থ কেন হননি? কেন তখন মেয়েকে ফিরিয়ে আনেননি? তখন তো আপনাদের সুযোগ সুবিধা ছিল, আর আশা করি ততটুকু টাইমে কোয়েলের জন্ম হয়নি, নিয়ে আসতে পারতেন তো মেয়েকে, তাই না? আজকের দিনে এসে আপনি হাড়ে হাড়ে সকলকে বুঝিয়ে দিলেন যে বিয়ে দিয়েছে ওর বাবা, আমি তো কিছু করিনি, আমি মেয়ে জামাইয়ের বাড়ি গিয়েও থাকি না, এটাও আপনি বললেন, তাই না? মানে আপনি নিজে সেফ সাইডে রয়ে গেলেন যে বিয়ে তো দিয়েছে ওর বাবা, আপনার কি করার আছে, আপনার কি দায়ভার আছে, তাই না? এটা আর কি আপনি বুঝিয়ে দিলেন মানুষকে। আজকের দিনে এসে আপনি বলছেন যে আপনার কাছে 4টা সন্তানই সন্তান, আপনার খারাপ লাগছে, যেহেতু আপনি উজ্জ্বলের সম্পর্কে ওইভাবে বলেছেন বলে আপনার খারাপ লাগছে। আপনি দর্শকদের উদ্দেশ্যে বলছেন যে আপনারাও তো সন্তানের মা, কেমন লাগবে, কাউকেই তো ফেলে দেওয়া যায় না। খুব স্বাভাবিক কথা, কোনো সন্তানকেই ফেলে দেওয়া যায় না, কিন্তু যখন কোনো সন্তান বেয়াদপি করে না, তাকে তার বেয়াদপিটা বুঝিয়ে তাকে শুধরে সঠিক রাস্তায় নিয়ে আসতে হয়, যেটা আপনি করতে পারছেন না আপনার মেয়ের ক্ষেত্রে। বলতে বাধ্য হচ্ছি কথাটা। এরপর মাসিমা আপনি কি বললেন, আপনি যেহেতু মা আপনি সবাইকে ভালোবাসেন, আবার দর্শকদের এটা বোঝালেন যে সব মা কিন্তু আবার তাদের সন্তানদের নাও ভালোবাসতে পারে, যেগুলো আমরা দেখতে পাই। না না মাসিমা, সেইগুলোর পার্সেন্টেজ ভীষণ কম। প্রত্যেকটা মা বাবাই তার ছেলে মেয়েদেরকে না যথেষ্ট ভালোবাসে। তবে একটা জিনিস বলতে বাধ্য হচ্ছি, আপনি আপনার ছেলে মেয়েদেরকে ভালোবাসুন, কিন্তু কণিকাও যা করেছে না আপনার সংসারের প্রতি, ওকেও আপনি ফেলে দিতে পারেন না। ওকেও কিন্তু আপনাকে আপনার সন্তানের মতোই দেখা উচিত, তবেই আপনি একজন প্রকৃত মা, প্রকৃত শাশুড়ি। বুঝতে পেরেছেন? আপনি বললেন আপনি একটা সময় প্রচুর ইনকাম করেছেন, আপনি নিজের কথা ভাবেননি, সবকিছু ছেলে মেয়ের প্রতি লুটিয়ে দিয়েছেন। কেন করেছেন? কেন ভাবেননি নিজের কথা? কেন ভাবেননি? কণিকা কি দাসখত দিয়ে রেখেছিল আপনার কাছে যে মা তোমাকে তোমার ভবিষ্যতের কথা ভাবতে হবে না? বলে দিয়েছিল কি? বলেনি তো। কেন ভাবেননি? এই দায়ভারটা তো কণিকা উজ্জ্বলের ওপর আসে না, তাই না মাসিমা? আপনি তারপরে কি বললেন, এখন আপনার চলে কিভাবে? উজ্জ্বল, আপনার বড় ছেলে অরবিন্দ, এরা যা আপনাকে দেয় তা দিয়েই আপনার চলে। এটাও যদি বন্ধ হয়ে যায়, আপনার বিষ কিনে খাওয়ার মতন পয়সাটুকু নিয়েও নেই। তাহলে বুঝে দেখুন, আপনি যখন এত ইনকাম করেছেন, এত কিছু করেছেন নিজের সংসারের জন্য, আপনার উচিত ছিল আপনার নিজের কথাটাও চিন্তা করার, যে আপনার ভবিষ্যৎটা কি। আর দেখতে পাচ্ছেন না বর্তমান যুগে কি হয়? দেখতে পাচ্ছেন তো? দেখতে পাচ্ছেন তো? তাহলে এইগুলো আপনার চিন্তা ভাবনা করার দরকার ছিল। তবে কণিকা আপনাদের সংসারের জন্য যথেষ্ট পরিমাণ করেছে, এখন আপনারা চোখ উল্টে নিলে তো হবে না মাসিমা, হবে না। এরপরে আপনি মাসিমা কি বললেন, আপনি অনেক রকমের কমেন্ট দেখছেন যে নানান রকমের কথা মানুষজন আপনাদেরকে বলছে, আপনি তার এগেনস্টে কি
বললেন যে সন্তান কানা হোক খোড়া হোক যাই হোক তাকে তো ত্যাগ করা যায় না, তাহলে আপনি কি বলতে চাইছেন পরের বাড়ির মেয়েটাকে ত্যাগ করে দেওয়া যায় যার স্যাক্রিফাইস আপনার পরিবারের জন্য এতটা? আপনি বলুন, আপনি তো কালকে ভিডিওতে বলছিলেন যে পরের বাড়ির মেয়েরা নাকি শয়তান হয়। ভুলে যাবেন না আপনার মেয়েও কিন্তু পরের বাড়িরই বউ ছিল, সে সেখানে সংসার করতে পারেনি বলেই আপনাদের ঘাড়ে উঠে এসেছে। তাহলে আপনার মেয়েটাও শয়তান, আপনিও কিন্তু পরের বাড়ি থেকেই আপনার শ্বশুর বাড়িতে এসে উঠেছেন। তাহলে এগুলো ভুলে গেলে তো চলবে না মাসিমা, তাই না? কথাবার্তা বলবেন একটু হিসাব করে বলতে হবে। তো চলো বন্ধুরা, ভিডিওটা আমি এখানেই রাখছি। মনে হলো সোনার ভিডিওটা দেখে এই কটা কথা বলা যায়, ভেবেছিলাম কণিকাকেও এই ভিডিওতেই কিছু কথা বলবো, কিন্তু আর বলতে পারলাম না। ভিডিওটা এমনিই অনেকটা বড় হয়ে গেল। আমি আরেকখানা ভিডিও নিয়ে আসবো যেখানে আমি কণিকাকে কিছু কথা বলবো। তোমরা আমার ভিডিওটা শুনে দেখো, একটু ধৈর্য ধরে কষ্ট করে শুনে দেখো প্লিজ, এটা আমার রিকোয়েস্ট। যদি তোমাদের মনে হয় যে হ্যাঁ আমার কথায় যুক্তি আছে, তাহলে তোমরা তোমাদের মূল্যবান মতামত আমার কমেন্ট বক্সে জানিও। আর ভিডিওটাতে যদি দেখো আমার বলা কথায় কোথাও কোনো কিছু ভুল আছে, সেটাও তোমরা রেকটিফাই করে দিও। আর ভিডিও শুনে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো। বেল নোটিফিকেশনটা অন করতে কিন্তু কেউ ভুলো না। তাহলে চলো এখনকার মতো আমি বিদায় নিচ্ছি, নতুন একটা ভিডিওর সাথে আবার দেখা হয়ে যাবে। ততক্ষণ প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা, বাই, লাভ ইউ অল।